আসসালামু আলাইকুম। আমি জনাব তানজিম আহমেদ, খণ্ডকালীন সহকারী শিক্ষক, পালংতোলা সার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়, নবম ও দশম শ্রেণী, বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় ষষ্ঠ, জাবেদা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ও মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি পড়াশোনা সংক্রান্ত বিষয় আলোচনা করার জন্য। এখন আমি যে অধ্যায় আলোচনা করব সে অধ্যায়ের নাম হচ্ছে জাবেদা। আর এই জাবেদা কম বেশি সবার ধারণা আছে। বিশেষ করে দশম শ্রেণীতে যারা আছো ইতিমধ্যেই তারা জাবেদা কমপ্লিট করে ফেলেছো। তবে নবম শ্রেণীর জন্য এটি একটি নতুন অধ্যায়। এজন্য জাবেদা কি এ বিষয়ে একটু ধারণা দিতে চাই। আসলে জাবেদা হচ্ছে হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আমরা শুরু করব। সুপ্রিয় শিক্ষার্থীদের বন্ধুরা, তোমাদের উদ্দেশ্য প্রথমে আমি জাবেদা বিষয়ে বলি। জাবেদা এই হিসাব বিজ্ঞানের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ। আসলে আমরা যদি এই জাবেদা অধ্যায়টাকে ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে হয়তোবা হিসাব বিজ্ঞানের অধিকাংশ অধ্যায়গুলো আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। তাহলে আমরা এখন জাবেদা শুরু করব। জাবেদা 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 ইংরেজি শব্দ জার্নাল। জার্নাল জার্নাল জার শব্দ থেকে এসেছে। জার শব্দ একটি ফরাসি শব্দ যার অর্থ দিবস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই জানো এই দিবস মানে আমরা জানি দিন। দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী প্রতিদিনের যে লেনদেন গুলো আছে সেগুলো আমরা জাবেদা বইতে লিপিবদ্ধ করব। জাবেদা দুইটি পদ্ধতিতে করা যায়। একটি হচ্ছে সনাতন পদ্ধতি আর একটি হচ্ছে আধুনিক পদ্ধতি। তবে আমরা যেহেতু আধুনিক যুগে বাস করি তাই আমরা আধুনিক পদ্ধতিতে জাবেদা করব। আধুনিক পদ্ধতিতে জাবেদা করার অনেক নিয়ম আছে। এর মধ্যে আধুনিক পদ্ধতিতে 6টি হিসাব আছে। অনেক সময় আমরা এই 6টা পদ্ধতিতে যখন জাবেদা করব তখন আমরা একটার সাথে আরেকটা মিলিয়ে ফেলি, মানে এলোমেলো করে ফেলি। তখন আমাদের জাবেদা করতে অনেক কঠিন হয়ে ওঠে। তাই আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি কিছু শর্টকাট পদ্ধতিতে, অর্থাৎ কিছু জাবেদার যে বেসিক মূল নিয়মটা সেই বিষয়ে ধারণা দেওয়ার জন্য। তাই আমি
এখন শর্টকাট পদ্ধতিতে আলোচনা করব। যেমন সবৌ, সবৌ। আরেকটি হচ্ছে আদম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সবৌ এর একটি ব্যাখ্যা আছে, আদম এই শব্দটির একটি ব্যাখ্যা আছে। তবে যেমন স বলতে আমরা নিজের বুঝে থাকি, স শব্দের অর্থ নিজের, আবু মানে নিজের বউ। আর আদম, আদম হচ্ছে আমরা সাধারণত মানব জাতিকে বুঝে থাকি। যেমন সবৌ যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পায় তাহলে ডেবিট। আর সবৌ যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট। আবার আদম, আদম যদি হ্রাস পায়, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আদম দিয়ে আমরা সাধারণত মানব জাতিকে বুঝে থাকি, কিন্তু এক্ষেত্রে আমরা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আমরা কিছু কৌশল ব্যবহার করে এটা দিয়ে আমি তোমাদের অর্থাৎ মূল যে বেসিক নিয়মটা আমি তোমাদের একটু আসলে খুব ভালোভাবে তোমাদের মাঝে উপস্থাপনা করতে চাই। আসলে অনেক সময় কিছু গল্পের মধ্যে যদি কোনো কিছু উপস্থাপনা করা হয় তাহলে সেই জিনিসটা আমাদের খুব ভালোভাবে মনে থাকে। এজন্য আমি তোমাদের আসলে এই সবৌ আর আদম দিয়ে আমি তোমাদের জাবেদার মূল যে বেসিক নিয়মটা আছে সেই নিয়মটা আমি তোমাদের মাঝে উপস্থাপনা করব। হ্রাস পায়, আদম যদি হ্রাস পায় তাহলে ডেবিট। আদম যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট। ক্রেডিট। তাহলে আমি তোমাদের সর্বপ্রথমে বলছি সবৌ, এই সবর একটি ব্যাখ্যা আছে, আদমের একটি ব্যাখ্যা আছে। তাহলে আমরা সবর একটি ব্যাখ্যা দেখি। সবৌ, সবৌ দন্তাস, দন্তাস দিয়ে কি বোঝাবো? সম্পদ। আর ব, এই ব দিয়ে কি বোঝাবো? ব্যয়। রস্যৌতে উত্তোলন। একইভাবে আদম দিয়ে আমরা একটা ব্যাখ্যা আছে আমাদের, আমরা সেটা দেখি। সরাতে আমাদের আয়, অর্থাৎ আয়। দতে দায়। মতে মালিকানা সত্য। মালিকানা সত্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে সবৌ ও আদমের ব্যাখ্যা। সরাতে আমরা কি পেয়েছি তাহলে? আয়, দতে দায়, মতে মালিকানা সত্য। এখন আমরা জাবেদা যখন জাবেদা করব, সেই জাবেদা করার আগে অর্থাৎ জাবেদার আমরা মূল যেই জাবেদার একটা ঘর থাকে সেই ঘরটা আমরা একটু দেখব। জাবেদার আমি আগেই বলি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাবেদার মোট 5টি ঘর। প্রথম যে ঘরটি আছে সেই ঘরটির নাম হচ্ছে তারিখ। তারপরে দ্বিতীয় ঘরটি হচ্ছে বিবরণ, অবলিক আমরা এটাকে হিসাবের নামও বলি, অবলিক এটাকে আমরা শিরোনামও বলে থাকি। তারপর তৃতীয় নম্বর যে ঘরটি আছে সেই ঘরটির নাম হচ্ছে
খতিয়ান পৃষ্ঠা। তারপর চতুর্থ নাম্বার যে ঘরটি আছে সেটি হচ্ছে ডেবিট টাকা, তারপর হচ্ছে ক্রেডিট টাকা, অর্থাৎ 5টি: তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই হচ্ছে তোমাদের নমুনা ছক, সাধারণ জাবেদার নমুনা ছক। প্রথম তারিখ, তারপর বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন এই 5টা নামের, তো তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা। যেমন তারিখের ঘরে সাধারণত যে লেনদেন সংগৃহীত হওয়ার তারিখ, অর্থাৎ বছর, মাস ও দিন সহকারে উল্লেখ থাকবে। অবশ্যই লেনদেন সংগৃহীত হওয়ার ধারাবাহিকতা রক্ষা করেই জাবেদা প্রদান করতে হবে। এরপর বিবরণ এই ঘরটিতে লেনদেনের সঙ্গে জড়িত ডেবিট ও ক্রেডিটের পক্ষ হিসাব উল্লেখ করা হয়। সর্বদা ডেবিট পক্ষ প্রথম এবং ক্রেডিট পক্ষ দ্বিতীয় লাইনে লেখা হয়। পাশাপাশি অল্প কথায় লেনদেনের ব্যাখ্যাও করে থাকি, জাবেদার ব্যাখ্যা করে থাকি। তারপরের ঘরটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, এটা আমরা সংক্ষেপে বলে থাকি খ পৃষ্ঠা। লেনদেনের সংশ্লিষ্ট ডেবিট ও ক্রেডিট হিসাব খতিয়ানের যে পৃষ্ঠায় পরবর্তীতে স্থায়ীভাবে লেখা হবে তার পৃষ্ঠা নম্বর লেখা হয়, যাতে করে সহজেই লেনদেনটি খতিয়ান হতে বের করা যায়। এরপর হচ্ছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ডেবিট হিসাবের ও ক্রেডিট হিসাবের টাকার পরিমাণ ডেবিট ও ক্রেডিট পক্ষের বরাবরই যথাক্রমে ডেবিট ও ক্রেডিট কলামে লিখতে হবে। অবশ্যই উভয় কলামের টাকার পরিমাণ সমান হতে হবে। প্রতিটি জাবেদা লিখন সম্পন্ন করার পরেই বিবরণের ঘরে একটি রেখাও টানতে হবে। যখন আমরা এক একটা জাবেদা করব তারিখ দিয়ে, যেমন 1 তারিখ, 5 তারিখ, বা অর্থাৎ সিরিয়াল, মানে 1 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, তখন আমরা প্রত্যেকটা জাবেদার পরে বিবরণ ঘরে একটি করে রেখা টেনে দেব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জাবেদা সাধারণত 2 প্রকার হয়ে থাকে। একটি হচ্ছে বিশেষ জাবেদা, আরেকটি হচ্ছে পরিচিত জাবেদা। বিশেষ জাবেদা সাধারণত 6 প্রকার হয়ে থাকে, আর পরিচিত জাবেদা 5 প্রকার। এই বিশেষ জাবেদা 6 প্রকারের মধ্যে হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। আর প্রকৃত জাবেদার মধ্যে থাকে সংশোধনীয় জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা, অন্যান্য জাবেদা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি একটি প্রশ্ন তৈরি করব। প্রশ্নটির হচ্ছে, প্রথম প্রশ্নটা হচ্ছে নগদে পণ্য ক্রয়। নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয় 5,000 টাকা। আমরা একটি প্রশ্ন তৈরি করলাম। এখন সাধারণত লেনদেনের দুটি ভিত্তি, একটি হচ্ছে নগদান ভিত্তি, আরেকটি হচ্ছে বকেয়া ভিত্তি। এখন আমরা এই যে একটা প্রশ্ন তৈরি করলাম, নগদে পণ্য ক্রয় 5,000 টাকা, এখন এটা কোন ভিত্তি? আচ্ছা, এটা নগদে যেহেতু লেখা আছে, নগদ ভিত্তি, নগদে পণ্য ক্রয়। এখন এখানে আমরা একটু দেখব, যখন পণ্য ক্রয় করা হয়েছে
তখন কি নগদ টাকা অর্থাৎ সম্পদ, আমরা টাকা নগদ টাকাকে কি বলি? সম্পদ, নগদ অর্থ। নগদ টাকা কি বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে? এখন যখন আমরা নগদে পণ্য ক্রয় করব, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, নগদে যখন আমরা পণ্য ক্রয় করব, তার আগে আমি তোমাদের একটু কথা বলি। পণ্য নামে কোনো হিসাব হয় না। আমরা যেখানে পণ্য দেখব সেখানে আমরা ক্রয় হিসাব লিখব। তাহলে যেহেতু নগদে পণ্য ক্রয় করছি, সেক্ষেত্রে আমরা নগদ টাকা কি হচ্ছে? আমাদের কাছ থেকে চলে গেছে, অর্থাৎ হ্রাস পাইছে। তাহলে আমরা কি লিখব? ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। নগদান হিসাব ক্রেডিট। এখন নগদে পণ্য ক্রয়, তাহলে আমাদের কি হয়েছে? আমি তোমাদের সর্বপ্রথমে একটা লেকচার দিছি, যেমন সব ও আদম দিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা একটু দেখি। যেমন সব বৃদ্ধি পায় ডেবিট, সব যদি হ্রাস পায় ক্রেডিট। এখন এখানে আমাদের কি হয়েছে আমরা একটু খেয়াল করি। নগদে পণ্য ক্রয় করছি, তাহলে আমাদের নগদ টাকা কি হয়েছে? হ্রাস পাইছে। কিভাবে? অর্থাৎ নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে গেছে, প্রতিষ্ঠান থেকে হ্রাস পাইছে। নগদ টাকা যদি চলে যায় তাহলে কি হবে? ক্রেডিট। ওই যে লেখা আছে সব, মানে সম্পদ যদি হ্রাস পায়, তাহলে আমরা কি করব? নগদ টাকা দিয়ে পণ্য ক্রয় করব, এজন্য নগদ অর্থ চলে গেছে, নগদ টাকা চলে গেছে, এজন্য সম্পদ হ্রাস পাইলে ওই যে প্রথমেই লেখা আছে। তাহলে আমরা দেখি, যেমন সম্পদ যদি হ্রাস পায় ক্রেডিট, সম্পদ ব্যয় উত্তোলন। তাহলে এখানে আমাদের কি আছে? এখানে সম্পদ, নগদান হিসাব নগদ টাকা অর্থাৎ সম্পদ, তাহলে আমাদের হ্রাস পাইছে, এজন্য ক্রেডিট করা হয়েছে। আর ক্রয় হিসাব এটি একটি ব্যয় হিসাব, এই জন্য দেখি ক্রয় এই যে সব, মানে মানে বৃদ্ধি, সব অর্থাৎ ব্যয় যদি কি পায়? বৃদ্ধি পায়, তাহলে ডেবিট। তাই অর্থাৎ ব্যয় কি হচ্ছে? বৃদ্ধি পাইছে। ক্রয় অর্থাৎ পণ্য বৃদ্ধি পাইছে, তাই ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট। আবার সম্পদ এখানে কি পাইছে? হ্রাস পাইছে, এজন্য ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, আমরা দ্বিতীয় নাম্বারটা দেখি একটু। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে নগদে আসবাবপত্র ক্রয়। নগদে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখি নগদে আসবাবপত্র ক্রয়। এখানে আমরা একটি লেনদেন তো আগে পেয়ে গেলাম, নগদে। আরেকটি হচ্ছে কি? আসবাবপত্র ক্রয়। সাধারণত আমরা আসবাবপত্র বলতে সকল ফার্নিচারকে বুঝে থাকি। এখন এখানে নগদে আসবাবপত্র ক্রয়, এখন এখানে আমরা যখন আসবাবপত্র ক্রয় করছি, তাহলে আমরা কি করছি? অর্থাৎ নগদ অর্থ দিয়ে, অর্থাৎ সম্পদ, অর্থাৎ এখানে দুইটাই আমরা একটু ভালোভাবে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব। যেমন নগদে আসবাবপত্র ক্রয়, অর্থাৎ যখন আমরা আসবাবপত্র ক্রয় করছি, তাহলে আমাদের কি হয়েছে? নগদ টাকা হ্রাস পেয়েছে, অর্থাৎ নগদ টাকা চলে গেছে। তাহলে আমরা একটা পেয়ে গেলাম নগদান। নগদান হিসাব কি? ক্রেডিট। এখন এই নগদান হিসাব ক্রেডিট, এটা হচ্ছে সম্পদ কি হয়েছে? হ্রাস পাইছে, মানে সম্পদ চলে গেছে। এরপর আসো ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট। এখানে
আমরা সাধারণত আসবাবপত্র সম্পদ বলে জানি। এখানে আসবাবপত্র ডেবিট করা হয়েছে। আর কেন করা হয়েছে সেটা আমি একটু দেখাই তোমাদের। দেখো, আমি আগেই বলছিলাম সবও যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, আর সবও যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট। এখন এখানে যে সম্পদ আমাদের আসবাবপত্র, আমরা আগেই বলছি আসবাবপত্র সাধারণত আমরা সম্পদ বলে জানি। এর জন্য সম্পদ কী হয়েছে, অর্থাৎ নগদ টাকা দিয়ে আমরা সম্পদ ক্রয় করে এনেছি, অর্থাৎ নগদে আসবাবপত্র ক্রয়। তো যেহেতু সম্পদ এখানে কী হয়েছে, বৃদ্ধি পাইছে, এই জন্য সম্পদ ডেবিট। আর নগদ টাকা দিয়ে দিচ্ছি, অর্থাৎ নগদ টাকা আমাদের কাছ থেকে কী হয়েছে, নগদ টাকা হ্রাস পেয়েছে। মানে নগদ বলতে আমরা কী বুঝি, নগদান বলতে আমরা কী বুঝি, নগদ টাকা অর্থাৎ নগদ অর্থটাকে, এটাকে আমরা কী বলি, নগদ টাকাকে আমরা সম্পদ বলে থাকি। তো সম্পদ হ্রাস পেয়েছে, অর্থাৎ এখানে আগেই বলা আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে অর্থাৎ সম্পদ ব্যয় উত্তোলন যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, সম্পদ ব্যয় উত্তোলন যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট। তাহলে এখানে আমাদের কী হয়েছে আমরা একটু দেখি। আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট। আসবাবপত্র অর্থাৎ সম্পদ এখানে আমাদের বৃদ্ধি পেয়েছে, আর আসবাবপত্র যখন আমরা ক্রয় করছি তখন নগদ টাকা চলে গেছে আমার কাছ থেকে, অর্থাৎ হ্রাস পেয়েছে, এই জন্য নগদ হিসাব ক্রেডিট করা হয়েছে। তাহলে আমরা তৃতীয় আরেকটি প্রশ্ন লিখি। তৃতীয় প্রশ্নটা আমরা আরেকটু ভালোভাবে দেখার চেষ্টা করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখানে আমরা লিখব ধারে আসবাবপত্র ক্রয়। ধারে আসবাবপত্র ক্রয়, ধারে আসবাবপত্র ক্রয় 15,000 টাকা। এখন আমরা একটা কথা আগে থেকে জেনে নেব যে ধারে বলতে আমরা ধারের সাথে সম্পর্ক হচ্ছে পাওনাদার, ধারের সাথে সম্পর্ক কি, পাওনাদারকে বুঝে থাকি। এখন আমরা যেখানে ধারে থাকবো সেখানে আমরা কি বুঝবো, পাওনাদার একটা শব্দ আছে, যেমন ধারে বলতে পাওনাদার, আর ধারে আসবাবপত্র ক্রয়, কি ক্রয় করা হয়েছে, আসবাবপত্র ক্রয় করা হচ্ছে, আসবাবপত্র হিসাব পত্র। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটু মনোযোগ সহকারে শুনবো। তা ধারের সাথে আমি কি বলছি, পাওনাদার একটা সম্পর্ক আছে। ধারে বলতে পাওনাদারকে আমরা বুঝে থাকি, পাওনাদার অর্থাৎ বাকিতে ক্রয় করা হয়েছে, বা ধারে আসবাবপত্র ক্রয় বা ধারে আসবাবপত্র বিক্রয়, এটা আমরা কি বুঝবো, তো ধারে অর্থাৎ বাকিতে করা হয়েছে। আর বাকি শব্দ বলতে আমরা কি বুঝি, পাওনাদারকে বুঝে থাকি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি কি লিখছি, আসবাবপত্র হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট। এখন আমি তোমাদের প্রথমে লেকচারে বলে গেছি সবও ও আদম দিয়ে। এখানে আমরা দেখব যেমন প্রথম আসবাবপত্র হিসাব, আর আসবাবপত্র আমি বলে গেছি আসবাবপত্র হচ্ছে একটি সম্পদ হিসাব। তো সম্পদ আমাদের কি হয়েছে, ধারে আসবাবপত্র ক্রয়, যখন ক্রয় করা হয়েছে তার আসবাবপত্র একটি সম্পদ হিসাব, এজন্য সম্পদ কি হয়েছে, বৃদ্ধি পাইছে। সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য আসবাবপত্র হিসাব ডেবিট করা হয়েছে। আর ধারে আসবাবপত্র ক্রয়, যখন ক্রয় করছি তখন কি হয়েছে, অর্থাৎ বাকিতে ক্রয় হয়েছে, অর্থাৎ পাওনাদার আমার কাছ থেকে কি পাবে সে। আমি যখন বাকিতে ক্রয় করছি, ধরো রহিমের নিকট বা করিমের নিকট বা একজনের কাছ থেকে আমি কি করছি, আসবাবপত্র ক্রয় করছি, এখন তার কাছ থেকে আমি বাকিতে আনছি আমি তার কাছ থেকে। এখন বাকিতে আনার ফলে তাকে আমি টাকাটা এখনও দেই নেই, অর্থাৎ ধারে আসবাবপত্র ক্রয়, এজন্য এই পাওনাদার হিসাব ক্রেডিট করা হয়েছে। আর দেখো যেমন আদম, পাওনাদার হচ্ছে একটি দায় হিসাব। এখন কি হয়েছে দেখো, দায় যদি বৃদ্ধি পায়, এখন আমি কি তার কাছে দায়বদ্ধ, কারণ আমার কাছ থেকে সে টাকা পাবে। যেমন আমরা সাধারণত বলি না যে রহিম ভাই আসছে, করিম ভাই আসছে, টাকা পাবে, অর্থাৎ এরকম। অর্থাৎ আমি তার কাছ থেকে যখন আসবাবপত্র ক্রয় করছি তখন আমার কাছ থেকে কি টাকা পাবে, এজন্য পাওনাদার হিসাব ক্রেডিট করা হয়েছে। অর্থাৎ এটা কি, দায় বৃদ্ধি, অর্থাৎ আমি তার কাছ থেকে কি দায়বদ্ধ, এজন্য আমার দায় বৃদ্ধি হয়ে যাচ্ছে, এজন্য পাওনাদার হিসাব ক্রেডিট করা হয়েছে। আর আসবাবপত্র হিসাব ডেবিট, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাইছে। সম্পদ যখন বৃদ্ধি পাবে, আগেই আমি তোমাদের বলে গেছি যে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট,
আর এখানে দেখো আয় দায় মালিকানা সত্ত্ব যদি অর্থাৎ বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট। তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট। এখানে কোন সূত্রে আছে? আদমের সূত্রে আছে। আদম যদি হ্রাস পায় তাহলে ডেবিট, আর আদম যদি বৃদ্ধি পায় ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা 4 নম্বর প্রশ্নটা দেখব। এখানে ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখব ব্যাংকে জমা দেওয়া হলো অর্থাৎ আমরা কি টাকা পাইছি না টাকা দিয়ে দিছি, কি করছি আমরা এটাকে আগে বোঝার চেষ্টা করব। ব্যাংকে জমা দেওয়া হলো, এখন আগে জাবেদা করি। ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে যদি জমা দিচ্ছি তাহলে কি ব্যাংকে মানে নগদ অর্থাৎ আমার কাছ থেকে কি হয়েছে নগদ টাকা, মানে নগদ টাকা কি হয়েছে চলে গেছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। এখন আমি কোথায় জমা দিছি? অর্থাৎ ব্যাংকে জমা দিছি। তাই ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা। যখন ব্যাংকে জমা দেওয়া হলো অর্থাৎ আমি তো আগেই বলছি নগদান বলতে অর্থাৎ নগদ টাকা বলতে আমরা কি বুঝি? সম্পদ। আর সম্পদ কি অর্থাৎ চলে গেছে। সম্পদ যদি চলে যায় অর্থাৎ সম্পদ, এই যে সম্পদ যদি চলে যায় মানে কি হ্রাস পায় তাহলে ক্রেডিট। এই জন্য আমি কি করছি? নগদান হিসাব ক্রেডিট করছি, অর্থাৎ সম্পদ চলে গেছে। আবার ব্যাংকে অর্থাৎ কোথায় দিছো? ব্যাংকে, অর্থাৎ ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে দিছো। অ্যান্ড ব্যাংক ব্যাংক হিসাব ডেবিট। এখন কিভাবে ব্যাংক হিসাব ডেবিট করা হলো সেটা দেখো। অর্থাৎ ব্যাংকে যখন টাকাটা দিছি সেখানে কি হয়েছে? আমার টাকাটা গচ্ছিত আছে। অর্থাৎ ব্যাংকে যখন টাকাটা রাখছি সেটা কি গচ্ছিত, এই জন্য এখানে সম্পদ আমার বৃদ্ধি পাইছে। কিন্তু এখানে দেখো অর্থাৎ ব্যাংকে জমা দেওয়া হলো অর্থাৎ আমার কাছ থেকে নগদ অর্থ টাকাটা কি হয়েছে চলে গেছে। চলে যাওয়ার জন্য এই যে নগদ অর্থ, তো সম্পদ যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট, আবার সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে কি ডেবিট। তাহলে ব্যাংকে যখন টাকাটা দিছে ব্যাংক হিসাব ডেবিট করা হয়েছে, কেন? সম্পদ এখানে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আমার অ্যাকাউন্টে অর্থাৎ টাকা জমা হয়েছে। ওই জন্য এখানে সম্পদে কি দেখাচ্ছে? সম্পদ বৃদ্ধি, আর এখানে দেখাচ্ছে সম্পদ হ্রাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই জাবেদা অধ্যায়টাকে এই জাবেদাটা যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো এবং সুন্দরভাবে বুঝতে পারো তাহলে তোমাদের হিসাব বিজ্ঞানের অর্থাৎ প্রায় অধ্যায়গুলো তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। দেখো 5 নাম্বার প্রশ্নটা, 5 নং, নগদে পণ্য বিক্রয়। বিক্রয় কত টাকা? 50,000 টাকা। এখন নগদে পণ্য বিক্রয় করার ফলে আমাদের এখানে টাকা কি, অর্থাৎ আমরা আগেই বলছি টাকাটাকে আমরা সম্পদ হিসেবে দেখব। নগদ টাকা, নগদে পণ্য বিক্রয় 50,000 টাকা। এখন এখানে আমাদের কি নগদ টাকা বাড়ছে না কমছে? অর্থাৎ নগদে যখন পণ্য বিক্রয় করব অর্থাৎ কোনো কিছু বিক্রয় করবো, ধরো আমরা কিছুক্ষণের জন্য এই কলমটাকে নিয়ে বুঝি। এই কলমটা ধরো আমরা কি করছি? একটি পণ্য নগদে কি করছি? বিক্রয় করছি। এখন যখন বিক্রয় করব তখন আমাদের কি দেবে? আমাদের অর্থাৎ নগদ টাকা দেবে। তাই জন্য আমাদের কি হবে? অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাবে, নগদ টাকা কি বৃদ্ধি পাবে। তো নগদান হিসাব ডেবিট। ডেবিট। এরপর এই নগদান হিসাব ডেবিট। এখন তারপর কি? নগদে পণ্য বিক্রয়, তা আমরা কি বিক্রয় করছি? অর্থাৎ পণ্য। তা পণ্যর জায়গায় তো আমি আগেই বলছি পণ্য যেখানে থাকবে সেখানে ক্রয় হবে। এখন এখানে যেহেতু আমাদের ক্রয় অথবা বিক্রয় হবে, তো পণ্যর জায়গায় আমরা কি লিখবো? তা বিক্রয়। তো কি করছি? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট।
সরি ক্রেডিট। তাহলে আমরা এখন দেখব নগদে পণ্য বিক্রয় করার ফলে অর্থাৎ নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে নগদ কি, অর্থাৎ নগদ টাকা আমাদের বৃদ্ধি পাইছে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাইছে। সম্পদ বৃদ্ধি পাইলে আমাদের কি হয়, ডেবিট, আমি আগেই বলছি। এবং বিক্রয়, বিক্রয় হচ্ছে একটি আয় হিসাব। যখন আমরা এই কলমটি বিক্রয় করব সেখানে আমাদের আয় হবে, এজন্য আয় কি, আয় বৃদ্ধি পাইছে। আয় বৃদ্ধি পাইলে কি হয়, ক্রেডিট। তাহলে আমরা সূত্রটা দেখি আবার, যেমন আয়, আদমের মধ্যে অর্থাৎ আয় কি, আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট। তাহলে এখানে আমরা কি করছি, বিক্রয় হয়েছে কি একটি আয় হিসাব, আয় হিসাব কি হয়েছে, আয় বৃদ্ধি পেয়েছে, তাই বিক্রয় হিসাব ক্রেডিট করা হয়েছে। এবার আসি নগদান হিসাব। যেমন নগদ সাধারণত কি সম্পদ, এই যেমন সম্পদ কি হয়েছে, সম্পদ হিসাব, সম্পদ কি বৃদ্ধি পায়, ডেবিট। সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে কি, ডেবিট। তাহলে আমরা এখানে দেখি, তো নগদ হিসাব ডেবিট, এখানে কি হয়েছে, নগদে পণ্য বিক্রয়, অর্থাৎ নগদে পণ্য বিক্রয় করার ফলে কি হয়েছে, নগদ টাকা আমার অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে আমার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সাথে আমি আমার অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এমারত হোসেন মিয়া স্যারকে ধন্যবাদ জানাই যে তিনি সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন আমাদের এই মহামারী করোনা ভাইরাস উপলক্ষে ছাত্রদের যেই ক্ষতি, পড়াশোনার যে ক্ষতি হচ্ছে তার অত্যন্ত কিছু আংশিক তারা যদি আমাদের এই পড়াগুলো অর্থাৎ আমাদের এই ক্লাসগুলো ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি অত্যন্ত মনোযোগ এবং ধৈর্য সহকারে শুনে এবং দেখে, তাহলে অত্যন্ত কিছুটা হলেও তাদের ক্ষতিপূরণ হবে এবং কিছুটা তো তারা উপকৃত হবে। এ বলে আমি সকলকেই ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।